প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দণ্ডবিধি 1860, তথ্যাবলী, বিন্যাস এবং ধারা 1 থেকে 106 পর্যন্ত। এটি দণ্ডবিধির প্রথম ক্লাস। এরপরে আমরা দণ্ডবিধির পরবর্তী ক্লাসে দণ্ডবিধির অন্যান্য ধারাগুলো আলোচনা করব। তো আপনারা আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন। আর যদি অন্য বন্ধুদেরকে দেখাতে চান তাহলে অবশ্যই তাদেরকে রিকমেন্ড করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। দ্য পেনাল কোড 18 and 60, দণ্ডবিধি 1860 সালের 45 নম্বর আইন। এক নজরে তথ্যাবলী। ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠিত হয় 1834 সালে। আইন কমিশনের চেয়ারম্যান থমাস ব্যাবিংটন ম্যাকুলিন অর্থাৎ লর্ড ম্যাকুলে। আইন কমিশনের অন্য দুজন কমিশনার জি.ডব্লিউ. অ্যান্ডারসন এবং এফ. মিলেট, জে.এম. ম্যাকলিড। তাহলে দণ্ডবিধি আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুতকারী তিনজন, ম্যাকুলে বা ম্যাকুলিন, অ্যান্ডারসন ও মিলেট ম্যাকলিড। দণ্ডবিধির প্রারম্ভে প্রস্তাবনা আছে। প্রবর্তন বা পাশ হয় 1860 সালের 6 অক্টোবর, কার্যকর হয় 1862 সালের 1 জানুয়ারি। মনে রাখবেন, প্রবর্তন হলো 1860 সালের 6 অক্টোবর এবং কার্যকর হলো 1862 সালের 1 জানুয়ারি। পাকিস্তান দণ্ডবিধি হতে পাকিস্তান শব্দটি বাদ দিয়ে 1973 সালের 8 নং আইন দ্বারা শুধু দণ্ডবিধি 1860 সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। আইনটির প্রকৃতি: দণ্ডবিধি একটি সংবিধিবদ্ধ আইন, মৌলিক আইন, তত্ত্বগত আইন, সাবস্ট্যান্সিয়াল ল। একটি বিধিবদ্ধ আইনের অতীত প্রয়োগ প্রযোজ্যতা নেই। অপরাধের সংজ্ঞা, অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান ও শাস্তির পরিমাণ সংক্রান্ত বিধান এই দণ্ডবিধি। বিচারের পদ্ধতি দণ্ডবিধিতে নেই, আছে ফৌজদারি কার্যবিধিতে। আইনের ব্যাখ্যা সুপ্রিম কোর্টের নজিরের ভিত্তিতে হবে, যা সংবিধানের অনুচ্ছেদ 111-তে বর্ণিত হয়েছে। কোড কাকে বলে? যা পূর্বের সকল আইনকে বিবেচনায় রেখে তার সাথে বর্তমান অবস্থা যোগ করে সংকলিত হয়, তাকে আইনের ভাষায় কোড বলে। দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে 23টি, মোট ধারা আছে 511টি। প্রথমে যে মূল দণ্ডবিধি ছিল তাতে ধারা ছিল 488টি। এবার বিন্যাস। প্রথম যে অধ্যায় সেখানে আছে 5টি ধারা, সূচনা। দ্বিতীয় অধ্যায়ে 6 থেকে 52 ধারা, ব্যাখ্যা। তৃতীয় অধ্যায় 53 থেকে 75, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, দণ্ড সম্পর্কে বর্ণনা করা হয়েছে। চতুর্থ অধ্যায় 76 থেকে 106, ব্যতিক্রম বা সাধারণ ব্যতিক্রমগুলো আলোচনা করা হয়েছে, যার মধ্যে 96 থেকে 106 পর্যন্ত ব্যক্তিগত প্রতিরক্ষা বা সেলফ ডিফেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায় 107 থেকে 120, সহায়তা বা প্ররোচনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। পঞ্চম ক 120 ক থেকে 120 খ, ষড়যন্ত্র, 1913 সালে সংযোজন করা হয়। ষষ্ঠ অধ্যায় 121 থেকে 130, রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ। সপ্তম অধ্যায় 103 থেকে 140, বিভিন্ন যে বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের অপরাধ সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করা হয়েছে। অষ্টম অধ্যায় 141 থেকে 160, শান্তিবিরোধী অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। নবম 161 থেকে 171, সরকারি কর্মচারীদের অপরাধ সংক্রান্ত বিধানগুলো আলোচনা করা হয়েছে। নবম ক 171 থেকে 171 ঝ পর্যন্ত, নির্বাচন সম্পর্কে যে অপরাধ সেগুলো আলোচনা করা হয়েছে। দশম 172 থেকে 190, সরকারি কর্মচারীদের ক্ষমতা অবমাননা করলে তার বিধান এবং শাস্তিসমূহ আলোচনা করা হয়েছে। একাদশ 191 থেকে 229, মিথ্যা সাক্ষ্যদান সংক্রান্ত অপরাধ এবং তার দণ্ড সংক্রান্ত বিধানগুলো আলোচনা করা হয়েছে। দ্বাদশ 230 থেকে 263, মুদ্রা এবং স্ট্যাম্প সম্পর্কে যে অপরাধ সেগুলো আলোচনা করা হয়েছে। ত্রয়োদশ 264 থেকে 267, ওজন, মাপকাঠি এ সংক্রান্ত যে অপরাধ সংগঠিত হয় সেগুলোর বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। চতুর্দশ 268 থেকে 294 খ, জনস্বাস্থ্য, নিরাপত্তা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পঞ্চদশ
295 থেকে 298 ধর্ম সংক্রান্ত যে অপরাধগুলো হয় সেগুলো। এবার 16 বা 16 অধ্যায়ের মানবদেহ সংক্রান্ত যে অপরাধগুলো আছে সেগুলো আছে এর মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। 299 থেকে 311 মানব জীবন ক্ষুণ্ণকারী, 312 থেকে 318 গর্ভপাত সংক্রান্ত অপরাধগুলো আলোচনা করা হয়েছে। 319 থেকে 338 ক আঘাত সংক্রান্ত বিধানগুলো আলোচনা করা হয়েছে। 339 থেকে 348 অবৈধ বাধা অপরাধ সংক্রান্ত বিধানগুলো আলোচনা করা হয়েছে। 349 থেকে 358 বল প্রয়োগ, আক্রমণ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 359 থেকে 374 অপহরণ, অপবাহন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কিডন্যাপিং এবং অ্যাবডাকশন। 375 থেকে 376 নারী ধর্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এর বিধানবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। 377 অস্বাভাবিক অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 378 থেকে 382 চুরি, 383 থেকে 389 বল প্রয়োগ গ্রহণ বা এক্সটর্শন, 390 থেকে 402 দস্যুতা ডাকাতি, 303 থেকে 304 সম্পত্তি আত্মসাৎ, 305 থেকে 309 বিশ্বাসভঙ্গ, 410 থেকে 414 চুরিকৃত মাল গ্রহণ, 415 থেকে 424 প্রতারণা, 425 থেকে 440 অনিষ্ট বিনাশ বা মিসচিপ, 441 থেকে 462 অনধিকার প্রবেশ, 462 ক এবং 462 ক্ষয়ে ব্যাংকের ক্ষতি সংক্রান্ত অপরাধগুলো আলোচনা করা হয়েছে। 463 থেকে 467 ক দলিল জাল জালিয়াতি, 478 থেকে 489 ট্রেডমার্ক, 489 ক থেকে 489 ম পর্যন্ত নোট জালকরণ, 490 থেকে 492 19 অধ্যায় চাকরি চুক্তি ভঙ্গ, 20 অধ্যায় 493 থেকে 498 বিবাহ, 21 অধ্যায় 499 থেকে 502 পর্যন্ত মানহানি, 22 অধ্যায় 502 থেকে 510 পর্যন্ত ভীতি প্রদর্শন বিরক্তকরণ, 13 বা 23 অধ্যায় 511 অপরাধের উদ্যোগ, অপরাধ করার প্রচেষ্টা সম্পর্কে যে অপরাধ সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 16 এবং 17। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। 16তে মানবদেহ সংক্রান্ত যে অপরাধ সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে 299 থেকে 377 পর্যন্ত, এবং সপ্তদশ অধ্যায়ে সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধ সেগুলো হচ্ছে 378 থেকে 462 খ পর্যন্ত আলোচনা করেছে। তো আমরা এতক্ষণ বিন্যাসগুলো দেখলাম, এবার আমরা মূল আইন আলোচনা করব। দণ্ডবিধি 1860 আইনের প্রথমে প্রস্তাবনা আছে, যেটা আমরা বলেছিলাম, আপনারা বই থেকে প্রস্তাবনাটি দেখে নেবেন। ধারা 2, বাংলাদেশের ভেতরে বাংলাদেশি এবং বিদেশি, বাংলাদেশের ভেতরে যদি কোনো বাংলাদেশি বা কোনো বিদেশি অপরাধ করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। বাংলাদেশের বাইরে যদি হয় তাহলে বাংলাদেশের বাইরে যদি কোনো বাংলাদেশি অপরাধ করে সেই ক্ষেত্রে সেটা অপরাধী হবে এবং তার বিচার বাংলাদেশে এই দণ্ডবিধি অনুসারে করা যাবে। আর বিদেশে যদি বাংলাদেশের জলযান আর বিমানে যদি অপরাধ হয়, অর্থাৎ বাংলাদেশের কোনো বিমান বা জলযান যেটার মালিক বাংলাদেশ বা বাংলাদেশের কোনো ব্যক্তি, সেক্ষেত্রে সেই বিমান বা জলযান বা জাহাজ শিপ সেটা যদি বাংলাদেশের সীমানার বাইরে থাকে, সেক্ষেত্রে সেখানে যদি অপরাধ সংঘটিত হয়, সেটা বাংলাদেশি ব্যক্তি হোক বা বিদেশি ব্যক্তি হোক, তাও সেটা বাংলাদেশের এই দণ্ডবিধি অনুসারে বিচার করা যাবে এবং বাংলাদেশের বিচার করা যাবে। অন্য আইনকে প্রভাবিত করবে না। 5 ধারা, বিভিন্ন বাহিনীর যে আইনগুলো আছে স্পেশাল ল, এই আইন ওই আইনগুলোকে প্রভাবিত করবে না। স্থানীয় আইনকেও প্রভাবিত করবে না। স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল, অর্থাৎ বিশেষ আইনগুলো সাধারণ আইনের উপরে প্রভাব সৃষ্টি করবে, কিন্তু সাধারণ আইন অর্থাৎ এই দণ্ডবিধি বিশেষ আইনকে প্রভাবিত করতে পারবে না। ধারা 19 খুবই গুরুত্বপূর্ণ। জজের সংজ্ঞা দেওয়া হয়েছে। 1, দেওয়ানি ফৌজদারি কার্যক্রমে চূড়ান্ত রায় প্রদানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জজ, কালেক্টর জজ, ম্যাজিস্ট্রেট যিনি বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি জজ, এবং যে ম্যাজিস্ট্রেটের শুধু প্রেরণ করার ক্ষমতা আছে তিনি অবশ্য জজ নন। ধারা 20, বিচারালয় বা আদালত, বিচারের কার্য সম্পাদন বা চলমান যে এজলাস সেটাই হচ্ছে বিচারালয়। 24, অসাধুভাবে অবৈধ লাভ বা অপর ব্যক্তির অবৈধ ক্ষতি সাধন। 29, দলিলের সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে ভিডিও ক্যাসেট, সিডি, চিপ, গাছ, গরু, মহিষের গায়ে লেখা নম্বরও কি দলিল। নকল জাল দলিল দলিল নয়।
তাহলে ভিডিও ক্যাসেট, সিডি, সিপি এগুলোও দলিল। এবং আমরা দেখি গাছের গায়ে নম্বর দেওয়া হয় বা মহিষ গরু এগুলোর গায়ে যে নম্বর দেওয়া হয় সে নম্বরগুলোও দলিল। কিন্তু নকল বা জাল দলিল কেউ যদি তৈরি করে সেটা আইনের দৃষ্টিতে কোনো বৈধ দলিল নয় বা দলিলই নয়। কাগজ দলিল নয়, বরং কাগজ, কাঠ, পাথর, ধাতু বা যে কোনো বস্তুর ওপর লিখিত বক্তব্য বা চিহ্নই হলো দলিল। তাহলে কোনো কিছু যদি অর্থ বহন করে কোনো চিহ্ন দ্বারা, তাহলে সেটাও কি হবে? দলিল হবে। 34 ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা। অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন। সকলের দায় সমান, পরোক্ষ দায়, অংশগ্রহণ, পূর্ব পরিকল্পনা। অর্থাৎ অনেকেই মিলে যদি একটি কাজের পরিকল্পনা করে অপরাধমূলক, সেক্ষেত্রে যদি সেই কাজে অংশগ্রহণ করে 5 জন মিলে যদি এক জায়গায় গিয়ে একজন যদি খুন করে, সেক্ষেত্রেও বাকি 4 জনের উপরে এই দায় আসবে। 35 অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে যৌথ দায়। 36 আংশিক কার্য এবং আংশিক কার্যবিরতি। উদাহরণ, খাদ্য না দেওয়া বা মারধরের মৃত্যু। কতিপয় কার্যের মাধ্যমে অপরাধ, যোগসাজশে অংশগ্রহণ করে বা না করে বিষ প্রয়োগে হত্যা। 38 ভিন্ন ভিন্ন অপরাধে দোষী। উদাহরণ, খাদ্য না দিয়ে হত্যা। 34 ধারার বিপরীত। 40 ধারায় অপরাধ বা অফেন্স সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে। আইন দ্বারা নিষিদ্ধ বা শাস্তিযোগ্য যে কোনো কাজই হচ্ছে অপরাধ। 49 বৎসর বা মাসের বিষয়ে বলা হয়েছে ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী। আমরা তামাদি আইনেও দেখেছিলাম যে ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী এই বৎসর মাস গণনা করা হবে। 53 ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা। দণ্ডসমূহ, অর্থাৎ এই দণ্ডবিধি 1860 এই আইনটিতে কয় ধরনের অপরাধের কথা বলা হয়েছে? মোট 5 প্রকার দণ্ড বর্তমানে বলবৎ আছে, কিন্তু আগে ছিল 6টি। প্রথমত মৃত্যুদণ্ড, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড। আর মনে রাখবেন যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হয়। তৃতীয়ত যা বাতিল করা হয়েছে দ্বীপান্তর। চতুর্থত কারাদণ্ড। এই কারাদণ্ড আবার 2 প্রকার, সশ্রম কারাদণ্ড মানে কঠোর শ্রম সহকারে, আর বিনাশ্রম কারাদণ্ড যেখানে কোনো শ্রম নাই, শুধু থাকো আর খাও। পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত বা সেজ। ষষ্ঠত অর্থদণ্ড বা ফাইন। আমরা দেখলাম এই আগে 6টি ছিল, আর এই দ্বীপান্তর বাদ দেওয়ার কারণে এখন মোট 5টি বা 5 ধরনের দণ্ড আছে। এই দণ্ডটি মনে রাখবেন। এগুলো এমসিকিউতে আসে, রিটেনও খুবই গুরুত্বপূর্ণ। 53 ক কারাবাস উল্লেখের ব্যাখ্যা। যাবজ্জীবন দ্বীপান্তর যাবজ্জীবন সশ্রম কারাবাস হিসেবে গণ্য হবে, স্বল্পকালীন দ্বীপান্তর রদ হবে। 54 গুরুত্বপূর্ণ ধারা মৃত্যুদণ্ড হ্রাসকরণ। সরকার অপরাধীর সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। 55 যাবজ্জীবন হ্রাসকরণ। সরকার অপরাধীর সম্মতি ছাড়াই অনূর্ধ্ব 20 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে। 55 কতে রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ করা হয়েছে। বলা হচ্ছে 54 এবং 55 ধারা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্বন বা দণ্ড মৌকুফের যে অধিকার তা খর্ব করবে না। 57 দণ্ডের মেয়াদের ভগ্নাংশ নির্ণয়ে। যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছর বোঝায় না, কিন্তু কোনো অপরাধ যখন প্রমাণিত হয়, সাজা প্রদান করা হয়, কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেওয়া হয়, তখন বলা হয় যে অনাদায়ে এই সর্বোচ্চ কারাদণ্ডের 4 ভাগের 1 ভাগ কারাদণ্ড যুক্ত করা হবে বা অর্থদণ্ড যুক্ত করা হবে। তখন সর্বোচ্চ কারাদণ্ডকে কত বছর হিসেবে আমরা ধরব, তার সাথে অর্থদণ্ড যোগ করার জন্যে। যদি অর্থদণ্ড না হয় তাহলে 4 ভাগের 1 ভাগ সাজা খাটতে হবে, এরকম যদি কোনো কিছু থাকে। সেই ক্ষেত্রে এই হিসাবের সুবিধার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরতে হবে। 60 সম্পূর্ণ আংশিক সশ্রম বা বিনাশ্রম। সম্পূর্ণ সশ্রম বা সম্পূর্ণ বিনাশ্রম, আংশিক সশ্রম এবং আংশিক বিনাশ্রম যে কোনোভাবে হতে পারে। 63 অর্থের পরিমাণ কোনো সীমা থাকবে না, তবে অতিরিক্ত বা অত্যাধিক হবে না। এই ধারাটার থেকে প্রশ্ন আসে, মনে রাখবেন যে অর্থের পরিমাণ কত দিতে পারে। কোনো সীমা নেই, অনেক দেওয়া যাবে আবার কমও দেওয়া যাবে, কিন্তু এত অতিরিক্ত দেওয়া যাবে না, অত্যধিক দেওয়া যাবে না, যেটা আসামের জন্য দেওয়া দুরূহের ব্যাপার হয়ে যাবে। 64 ধারা অর্থদণ্ড অনদায়ে কারাদণ্ড। মূল কারাদণ্ডের সাথে কিছু অতিরিক্ত কারাদণ্ড যোগ করতে হবে। 65 ধারা কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এর ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে, অর্থাৎ একজনকে কারাদণ্ডও দিল অর্থদণ্ডও দিল, সে অর্থদণ্ড দিতে পারল না, সেক্ষেত্রে সর্বোচ্চ কারাদণ্ডের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4
বেশি হবে না, কম হতে পারে। মূল কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সমষ্টি উক্ত অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডকে অতিক্রম করবে না। ৬৬ অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের প্রকৃতি উক্ত অপরাধে বর্ণিত কারাদণ্ডের প্রকৃতির অনুরূপ বিনাশ্রম, যেটা পরের ধারায় আসছে। ৬৭ শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে সর্বদা বিনাশ্রম কারাদণ্ড দিতে হবে। কারণ অর্থদণ্ড দেওয়ার ক্ষেত্রে অনূর্ধ্ব ৫০ টাকার জন্য অনূর্ধ্ব ২ মাস, অনূর্ধ্ব ১০০ টাকার জন্য অনূর্ধ্ব ৪ মাস এবং অন্য ক্ষেত্রে অর্থাৎ ১০০-র বেশি টাকার জন্য অনূর্ধ্ব ৬ মাস কারাদণ্ড দেওয়া যেতে পারে। ৭৮ অর্থদণ্ডের অর্থ অনাদায়ে কারাদণ্ডের সমাপ্তি। মনে রাখবেন, ফৌজদারি কার্যবিধি ৩৮৬ এবং ৩৮৯ ধারা অনুসারে যদি অর্থ আদায় হয়ে যায়, যে অর্থদণ্ড দেওয়া হলো, ফাইন দিয়ে দিলে সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দিতে হবে। কারণ তার ফাইন দিতে না পারার কারণেই তো কারাদণ্ডে পরিণত হয়েছিল। যখন ফাইন পরিশোধ হয়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে তাকে মুক্তি প্রদান করতে হবে। ৬৯ অর্থদণ্ডের অর্থ আনুপাতিক আদায়ে কারাদণ্ডের পরিসমাপ্তি। উদাহরণ ১০০ টাকার ৭৫ টাকা আদায়ে। এই উদাহরণটা দেখবেন। এই উদাহরণে বলা হচ্ছে যে তার অনূর্ধ্ব, ধরে নেওয়া যাক ১০০ টাকা অর্থদণ্ড হলো, সে ১০০ টাকা দিতে ব্যর্থ হয়, সঙ্গে সঙ্গে তার অনূর্ধ্ব অর্থাৎ ৪ মাসের সাজা হয়ে গেল, কারাদণ্ড হলো। এখন এই ৪ মাসের সাজা খাটাকালীন সে ৭৫ টাকা যদি দিয়ে দেয়, তাহলে যদি দেখা যায় যে ৪ মাসের সে ১ মাস সাজা খেটেছে, অর্থাৎ প্রতি ২৫ টাকায় ১ মাস করে সাজা খাটতে হবে। তাই ১ মাস সাজা খাটার পর যদি ৭৫ টাকা দিয়ে দেয় তাহলে সে মুক্তি পাবে। ৭০ আদায়যোগ্য অর্থদণ্ড আসামির মৃত্যুর ফলে রায়ের ৬ বছরের মধ্যে বা কারাদণ্ড বাসকালে তার সম্পত্তি দায়মুক্ত হবে না। এখন কেউ অর্থদণ্ড তার উপরে আছে, সে কারাদণ্ড খাটছে, কারাদণ্ডের পরে তাকে অর্থদণ্ড দিতে হবে, তো তার কারাদণ্ড বাসকালে তার থেকে নিতে হবে, অথবা রায় হওয়ার ৬ বছরের মধ্যে এই অর্থদণ্ড আদায় করতে হবে। সে যদি এই অর্থদণ্ড না দিয়ে মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বিক্রয় করে এই অর্থদণ্ড আদায় করা যাবে, অর্থাৎ তার সম্পত্তি দায়মুক্ত হবে না। ৭১ কতিপয় অপরাধের সমন্বয়ে গঠিত অপরাধের শাস্তির সীমা। ফৌজদারি কার্যবিধি ৩৫ ও ২৩৫ ধারা অনুসারে। উদাহরণ বেত্রাঘাত। একজনকে বেত্রাঘাত একই কার্যের অংশ, একটি শাস্তি। ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বেত্রাঘাত করলে আলাদা আলাদা শাস্তি হবে। ৭২ কতিপয় অপরাধের কোনটির জন্য দোষী সন্দেহ থাকলে, অর্থাৎ একাধিক অপরাধ করেছে এবং সে এটার জন্য আসলে কোন অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হবে, এরকম কনফিউশন বা সন্দেহ থাকলে যে অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি তা প্রদান করতে হবে। ন্যায় বিচারের স্বার্থে এটা করতে হবে। ৭৩ নির্জন কারাবাস। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দুর্ধর্ষ অপরাধীদের ক্ষেত্রে নির্জন কারাবাস দিতে হবে। এক্ষেত্রে কারাদণ্ড এবং নির্জন কারাবাস এর মেয়াদ অনধিক ৬ মাস যদি তার কারাদণ্ড হয়, সেক্ষেত্রে ১ মাস নির্জন কারাবাসে রাখা যাবে। অনধিক ১ বছর যদি তার মোট কারাদণ্ড হয়, সেক্ষেত্রে ২ মাস রাখা যাবে, এবং ১ বছরের অধিক যদি সে কারাদণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে ৩ মাস সর্বোচ্চ নির্জন কারাবাস দেওয়া যাবে। তাহলে মনে রাখতে হবে যে যতই বড় অপরাধী হোক না কেন তাকে সর্বোচ্চ, এবং যতই সাজা হোক না কেন তাকে সর্বোচ্চ ৩ মাস নির্জন কারাবাসে রাখা যাবে। ৭৪ নির্জন কারাবাসের সীমা এককালীন ১৪ দিনের অধিক নয়। একটানা ১৪ দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না, কারণ তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে, শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। মাসে ৭ দিনের অধিক নয়। ৩ মাসের অধিক কারাদণ্ডের ক্ষেত্রে পূর্বে এবং পরে বিরাম থাকবে। ৭৫ পূর্বে দণ্ডবিধির ১২ মুদ্রা স্ট্যাম্প ও ৭ম চুরি অধ্যায়ের অধীনে অপরাধ ৩ বছর বা অধিক মেয়াদে দণ্ডিত হলে, উক্ত অধ্যায়ের অধীনে পরবর্তীতে পুনরায় অপরাধে দোষী হলে যাবজ্জীবন বা অনূর্ধ্ব ১০ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। ৭৫ ধারায় বলছে, যে ব্যক্তি মুদ্রা স্ট্যাম্প এবং চুরি এই ধরনের অপরাধে এর আগে দণ্ডিত হয়ে আছে এবং তার দণ্ডের পরিমাণ ৩ বছর বা তার অধিক হয়, সেই ক্ষেত্রে সে যদি আবার এই অপরাধটা করা হয়, মানে হ্যাবিচুয়াল চোর বা মুদ্রা স্ট্যাম্প জালিয়াতকারী যদি হয়, সেই ক্ষেত্রে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছরের জেল দিয়ে সেই অপরাধ থেকে বিরত রাখা যেতে পারে। এখানে যাবজ্জীবন এবং অনূর্ধ্ব 10 এর মাঝখানে স্ল্যাশ চিহ্ন দিয়েছি, এই সংকেত এবং তার অর্থগুলো আমি বুঝিয়ে দিচ্ছি।
যে স্ল্যাশ চিহ্নের অর্থ হবে হচ্ছে অথবা, প্লাস চিহ্ন যদি থাকে তাহলে হবে এবং, অবলিক বি হলে সশ্রম বা বিনাশ্রম। আমি সংক্ষেপে এই ধরনের সংকেত ব্যবহার করেছি ভাষাটাকে আমি কমিয়ে নিয়ে আসার জন্য। এবার সাধারণ ব্যতিক্রমসমূহ ধারা ৭৬ থেকে ১০৬। ধারা ৭৬, আইনত বাধ্য ভুল ধারণাবশত কৃতকার্য অপরাধ নয়, যেমন পুলিশের কার্য। ৭৮, আদালতের নির্দেশে কার্য অপরাধ নয়। ৮২, ৯ বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়। ৮৩, ৯ থেকে ১২ বছরের অপরিণত শিশুর কার্য, ৯ বছর বয়স হয়ে গেছে, ৯, ১০, ১১, ১২ এই ধরনের শিশুর ক্ষেত্রে ৯ থেকে ১২ বছরের অপরিণত বলতে তার বুদ্ধি একটু কম, স্বাভাবিক যে শিশুর বুদ্ধি হওয়ার কথা সেই বুদ্ধিটা একটু যদি কম হয় সেক্ষেত্রে তার অপরাধ নয়। ৮৪, অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তির কার্য, অর্থাৎ কোনো উন্মাদ, পাগল এ ধরনের ব্যক্তি যদি কোনো কাজ করে যা অপরাধ হয় সাধারণ ব্যক্তি করলে, তা কিন্তু আসলে অপরাধ হবে না। ৮৫, মাতাল অগোচরে ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তির কার্য অপরাধ নয়। অগোচরে বা ইচ্ছার বিরুদ্ধে বলতে তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো মাদকদ্রব্য পান করানো হয় বা তার অগোচরে তাকে না জানে তা গোপনে যদি কোনো মাদকদ্রব্য তার শরীরে প্রবেশ করানো হয় সেই ক্ষেত্রে সে যদি মাতাল হয়ে কোনো অপরাধ করে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ৯৩, খুবই গুরুত্বপূর্ণ ধারা, সৎবিশ্বাসে বা সরল বিশ্বাসে কৃত যোগাযোগ বা সংবাদ প্রদান অপরাধ নয়। কোনো ডাক্তার বা শল্য চিকিৎসক, অস্ত্রোপচারকারী কোনো ডাক্তার যদি আপনি বাঁচবেন না এই কথা যদি বলে কোনো রোগীকে এবং এই কথা শুনে রোগীটি যদি মারা যায় সেক্ষেত্রে তার অপরাধ হবে না, কারণ ডাক্তার তার রোগীকে সঠিক তথ্য দিতে বাধ্য। ৯৫, সামান্য ক্ষতিকর বা তুচ্ছ কাজ অপরাধ নয়। তুচ্ছ কিছু চুরি, যেমন বাসে অনিচ্ছাকৃতভাবে ধাক্কা লাগা, এগুলো অপরাধ নয়। এবার আমরা দেখব সাধারণ ব্যতিক্রমের মধ্যে ব্যক্তিগত বা আত্মরক্ষার অধিকার, সেলফ ডিফেন্স সম্পর্কে। ৯৬ ধারা, আত্মরক্ষার স্বার্থে কৃত কাজ অপরাধ নয়, আত্মরক্ষার দাবি প্রথমেই তুলতে হবে। ৯৭, নিজ বা অন্যের দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার অপরাধ নয়, পরিসর ও ক্ষেত্র বিশেষে বিবেচনাযোগ্য। ৯৮, শিশু, পাগল, মাতাল ব্যক্তির আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে। কোনো শিশু বা পাগল বা মাতাল যদি আক্রমণ করতে আসে সেই ক্ষেত্রে সেই আক্রমণটা রক্ষা করার জন্যে আত্মরক্ষার অধিকার আছে। ৯৯, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, এটা সেলফ ডিফেন্সের ব্যতিক্রম। যতটুকু সীমা পর্যন্ত করা যায় তা অতিক্রম করে কৃত কাজ, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কাজ। সরকারি কর্মকর্তা যখন তার কর্ম সম্পাদন করছেন সরকারি নির্দেশনায় তখন তাকে বাধা প্রদান করা যাবে না, তাহলে সেটা আত্মরক্ষা বলে গণ্য হবে না। কোনো পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করতে আসে আর আপনি না পালিয়ে তাকে যদি মারতে প্রলুব্ধ হন, উদ্যত হন, সেই ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার অপরাধ হবে, সেটা সেলফ ডিফেন্স নয়। আবার যতটুকু সীমা পর্যন্ত এক ব্যক্তি যদি আপনাকে একটি বাঁশ নিয়ে তেড়ে আসে সেক্ষেত্রে আপনি আরেকটা বাঁশ বা তার বাঁশটা আটকানোর জন্য হাত দিয়ে বাধা দিতে পারেন, কিন্তু আপনি পিস্তল বা চাকু বের করে তাকে আঘাত করে তাকে গুরুতর জখম বা তার মৃত্যু ঘটাতে পারেন না, সেক্ষেত্রে সীমা অতিক্রম করা হবে, তা আবার আত্মরক্ষা হবে না সেক্ষেত্রে। ১০০ ধারা, আত্মরক্ষার জন্য হত্যা যখন অপরাধ নয়, খুবই গুরুত্বপূর্ণ ধারা। ৬টি ক্ষেত্রে কোনো ব্যক্তিকে হত্যা করে ফেললেও তা সেলফ ডিফেন্স হিসেবে গণ্য হবে এবং যিনি হত্যা করলেন তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না এবং তার সাজাও হবে না। ৬টি ক্ষেত্রে, প্রথম, নিজের মৃত্যু এড়াতে, কেউ আপনাকে মারতে আসছে, আপনি যদি তাকে মেরে ফেলেন সেক্ষেত্রে অপরাধ হবে না। গুরুতর আঘাত এড়াতে, কেউ এমন কিছু নিয়ে এগিয়ে আসছে যে আপনাকে যদি তাকে হত্যা না করেন তাহলে আপনি গুরুতর আঘাতপ্রাপ্ত হবেন। ধর্ষণ এড়াতে, কোনো মহিলাকে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করতে এগিয়ে যায় সেই ক্ষেত্রে সেই ধর্ষণ এড়ানোর জন্য যদি ওই ব্যক্তিকে খুনও করে ফেলে, হত্যাও করে ফেলে, সেক্ষেত্রে অপরাধ হবে না। অস্বাভাবিক কামনা এড়াতে, অস্বাভাবিক কামনা বলতে একটি পুরুষ যদি অন্য পুরুষকে অস্বাভাবিক কামনার উদ্দেশ্যে যদি
আগত হয় সেই ক্ষেত্রেও তার মৃত্যু ঘটানো যাবে। অপহরণ এড়াতে কিডন্যাপ বা অ্যাবডাকশন যদি করার উদ্দেশ্যে কেউ এগিয়ে আসে সেই ক্ষেত্রে তা এড়ানোর জন্যও কী করা যাবে, তাকে হত্যা করা যাবে। আটক এড়াতে যদি আটক রাখার উদ্দেশ্যে যদি তা এগিয়ে আসে সেক্ষেত্রেও তাকে হত্যা করা যাবে। হত্যা করা ছাড়া যদি কোনো বিকল্প উপায় না থাকে সেক্ষেত্রে। আত্মরক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল, অর্থাৎ এই অধিকারটা কখন শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত এই অধিকারটা বলবৎ থাকবে। দেহের প্রতি আশঙ্কা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ধমক দিলেও সেটা শুরু হয়ে যাবে আত্মরক্ষার অধিকার। যতক্ষণ ক্ষতির আশঙ্কা থাকে ততক্ষণ স্থিতিকাল বলবৎ থাকবে। 103 সম্পত্তি রক্ষার্থে হত্যা যখন অপরাধ নয়। 4টি ক্ষেত্রে উদাহরণ দেখবেন। গরু রক্ষার একটি উদাহরণ আছে। দস্যুতা, কোনো দস্যু যদি দস্যুতা করতে আসে সেই ক্ষেত্রে তাকে হত্যা করা যাবে। রাত্রিবেলা ঘর ভেঙে কেউ যদি অনুপ্রবেশ করে, নিশ্চয়ই সে কোনো কিছু চুরি বা হত্যার উদ্দেশ্যে আসে, সেই ক্ষেত্রে তাকে হত্যা করা যাবে। ইমারত, তাঁবু, যানবাহনে অগ্নিসংযোগ করতে যদি কেউ আসে বা অগ্নিসংযোগ করে সেক্ষেত্রে তার সম্পত্তি রক্ষাতে তিনি ওই ব্যক্তিকে হত্যা করতে পারবেন। দস্যুতা, অনুপ্রবেশ, অগ্নিসংযোগের সময় মৃত্যু বা মারাত্মক আঘাতের আশঙ্কা দেখা দিলে তাকে হত্যা করা যাবে। তাহলে মনে রাখবেন যে আত্মরক্ষার জন্য হত্যা অর্থাৎ নিজেকে রক্ষার জন্য হত্যা 6টি ক্ষেত্রে, আর সম্পত্তি রক্ষার্থে হত্যা হচ্ছে 4টি ক্ষেত্রে। 106 আত্মরক্ষার্থে অপর কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি সাধনও করা যায়। আত্মরক্ষার্থে অপর কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি সাধনও করা যায়। অপরাধী দলের মধ্যে নির্দোষ শিশু ব্যক্তির ক্ষতি অপরাধ নয়। অর্থাৎ অপরাধী দলের মধ্যে যদি কোনো শিশু বা নির্দোষ ব্যক্তি থাকে সেই ক্ষেত্রেও আমি তাদের উপর অ্যাকশন নিয়ে শিশু মারা যায় সেই ক্ষেত্রেও আমার অপরাধ হবে না। তো আজকের আলোচনা ছিল এতটুকুই। আমি নেক্সট ক্লাসে দণ্ডবিধির দ্বিতীয় ক্লাসটি নিব ধারা 107 থেকে 258 পর্যন্ত। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনাদের সমস্যা আমাকে যে কোনোভাবে হোয়াটসঅ্যাপ, ফোন কল করে, মেসেঞ্জারে বা ভিডিওর কমেন্ট অপশনে গিয়ে আপনারা কমেন্টও করতে পারবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সুস্বাস্থ্য এবং আপনারা যেন বার কাউন্সিল MCQ পরীক্ষায় ভালো করেন সেই শুভকামনায় আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।